আপনাকে শুনতে পাচ্ছেন? জি স্যার। ও আচ্ছা, ঠিক আছে, হয়তো কোনো একটা প্রবলেম হয়েছিল, হয়তো শোনা যাচ্ছিল না। ওকে, তাহলে এখন আশা করি শুনতে পাচ্ছেন, সমস্যা নাই। আমরা তাহলে টপিকসে ফিরে যাই। ওকে, তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের উদাহরণ হিসেবে এই উদাহরণটা দেখতেছিলাম যে শেপের ভিতরে যে অ্যাবস্ট্রাক্ট মেথড আছে ওইটা অবশ্যই চাইল্ড ক্লাসগুলোকে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কিছু প্রপার্টিজ আছে, প্রপার্টিজ গুলো আমরা একটু পড়ি, আপনারা মন দিয়ে শোনেন। A class with one or more abstract methods is automatically abstract and it cannot be initiated. এটা আপনারা সবাই জানেন যে একটা বা একের অধিক abstract মেথড থাকলে ক্লাসটা অটোমেটিক্যালি abstract হয়ে যাবে এবং তাকে ইনিশিয়েট করা যাবে না। A class declared abstract even with no abstract methods cannot be initiated. যদি এমনও হয় একটা ক্লাসকে আমরা abstract হিসেবে ডিক্লেয়ার করলাম, কিন্তু এর ভিতরে যদি কোনো abstract মেথড নাও থাকে, তবু এটাকে ইনিশিয়েট করা যাবে না। A subclass of an abstract class can be instantiated if it overrides all the abstract methods by implementation them. এখন একটা abstract ক্লাসকে যদি কোনো ক্লাস ইনহেরিট করে, তাহলে abstract ক্লাসে যতগুলো abstract মেথড আছে সবগুলাই ইমপ্লিমেন্ট করা লাগবে, না হলে ওই সাব ক্লাস বা চাইল্ড ক্লাস কেউ ইনিশিয়েট করা যাবে না। A subclass that does not implement all of the superclass abstract methods is itself abstract and it cannot be instantiated. মানে বলতেছে যদি চাইল্ড ক্লাস সবগুলা সুপার ক্লাসের abstract মেথড ইমপ্লিমেন্ট না করে, সেক্ষেত্রে ওই চাইল্ড ক্লাসটাও abstract হিসেবে কনসিডার করা হবে এবং ওটা কেউ ইনস্ট্যান্সিয়েট করা যাবে না। এইগুলো হচ্ছে abstract ক্লাসের প্রপার্টিজ। নরমালি abstract ক্লাসের জন্য নো অবজেক্টস অফ দিস ক্লাস উইল এভার বি ডিফাইন্ড, মানে কোনো অবজেক্ট তৈরি করা যাবে না, বাট ইনস্ট্যান্স ডাটা এন্ড মেথডস উইল স্টিল বি ইনহেরিটেড বাই অল সাব ক্লাসেস। ওর ভিতরে যদি আমরা যদি কোনো ধরনের ইনস্ট্যান্স ডাটা মানে কোনো অ্যাট্রিবিউট দেওয়া থাকে, সেটাকে ইনহেরিট করা যাবে এবং যে নরমাল মেথড যেগুলো আছে সেগুলোকে ইউজ করা যাবে। আচ্ছা, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস ডিফাইন করার জন্য আমাদের হয় অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভিতরে যে মেথড গুলো আছে ওইগুলাকে অ্যাবস্ট্রাক্ট লিখতে হবে, বা ক্লাসের বাইরে অ্যাবস্ট্রাক্ট যে কথাটা আছে এটাকে অবশ্যই লিখে দিতে হবে। আচ্ছা, তাহলে অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে যে অনেক কিছুই আলোচনা করা হলো। আচ্ছা, এখন আমাদের সুবিধাটা কি হয় যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ইউজ করলে সুবিধা কি হয় সেটা একটু দেখি আমরা। ক্যান স্টিল ইউজ সুপার ক্লাস রেফারেন্স টু অ্যাক্সেস অল সাব ক্লাস অবজেক্টস ইন পলিমরফিক ওয়ে। আমরা যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে সুপার ক্লাস হিসেবে ইউজও করি, তাতে আমাদের সমস্যা নাই। আমরা যেমন
ম্যান রহিম ইকুয়াল টু নিউ স্টুডেন্ট লেখার যে সুবিধাটা ছিল, এখানেও সেই সুবিধাটা আমাদের আছে। We need we need to specifically define common data and methods for each subclass it is inherited. আচ্ছা, আরেকটা কি সুবিধা হয় যে ইন আমাদের অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যে কমন ডাটা আর মেথড গুলো আছে এইগুলো অন্য সব ক্লাস ইউজ করতে পারে। আরেকটা সুবিধা হয় কি, হেল্পস টু অর্গানাইজ ক্লাস হায়ারার্কি। ক্লাসের যে শ্রেণীবিন্যাস আছে এটাকে আমাদের ম্যানেজ করতে যথেষ্ট সুবিধা হয়। আমি যেমন একটু আগে আপনাদের বলা হয়েছিল যে সাপোজ এই ক্লাসগুলোর এক্সাম্পলটা কোথায়, এই যে এখানে একটা এক্সাম্পল আছে আপনার সার্কেল যে একটা ক্লাস, এখন এমন হতো সার্কেল ক্লাসের জন্য ওই 5টা মেথড আমাদের ইমপ্লিমেন্ট করা দরকার আছে। এখন এই 5টা মেথডের নাম আমাদের মনে নাই। যদি এই 5টা মেথড শেপ ক্লাসের ভিতরে অ্যাবস্ট্রাক্ট শেপ ক্লাসের ভিতরে দেওয়া থাকে এবং বলা থাকে যে সার্কেল অবশ্যই শেপকে ইনহেরিট করবে, সেক্ষেত্রে এই শেপের ভিতরে যে 5টা মেথড, এই 5টা মেথডও সার্কেলের ভিতরে ইমপ্লিমেন্ট করা দরকার হতো। তাহলে আমাদের মানে অর্গানাইজিং ক্লাসের হায়ারার্কি এবং ক্লাস অর্গানাইজ করতে সুবিধা হয়। এজন্যই মূলত অ্যাবস্ট্রাক্ট ক্লাসের ভূমিকাটা সেটা যথেষ্ট ইম্পর্টেন্ট এই জন্য। তো আপনারা নর্মাল লাইফে এটাকে বুঝতে পারবেন না, যখন বড়সড় কোনো প্রজেক্ট করতে যাবেন, বিশেষ বিশেষ করে গেম, তখন অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। আচ্ছা, তারপরে যে টপিকসটাতে আমরা যাব, আচ্ছা তারপর আমরা ইনার ক্লাসটা আপাতত দেখতেছি না, আমরা চলে যাই রেস্ট্রিক্টিং ইনহেরিটেন্স। সাপোজ বিষয়টা যদি এমন হয় যে আমরা কোনো কারণে প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্যগুলো চাইল্ড ক্লাসে আমরা অ্যাক্সেস পেতে দিব না, তাহলে কি করা যায়? তো একটু আগেই একটা সিস্টেমের কথা বলে আসলাম, তো আপনাকে একটু বলেন যে কিভাবে আমরা প্যারেন্ট ক্লাসের বৈশিষ্ট্যগুলো ইনহেরিট করতে দিব না চাইল্ড ক্লাসে। কেউ কি বলতে পারবেন? এখন অবশ্যই স্টুডেন্ট কমে গেছেন, তবে যে কজন আছেন। আচ্ছা, তামান্না তাহসিন, আপনি শুনতে পাচ্ছেন? যে শুনতে না পাইলে মেসেজ দিবেন। ইনজামুল খান, আপনি শুনতে পাচ্ছেন? ময়মিনুল শুভ, আপনি শুনতে পাচ্ছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি আপনি একজন শুনলেই হচ্ছে। এখন বলেন, আমি তো আগে একটা বলছিলাম যে যে ক্লাসের আগে যদি ফাইনাল দিয়ে দিই সেক্ষেত্রে আমরা ওই ক্লাসটাকে ইনহেরিট করতে পারবো না। এখন আমরা এখানে তা বলতেছি না, এখানে বলছি সাপোজ ধরেন যেটা প্যারেন্ট ক্লাস আছে, প্যারেন্ট ক্লাসের কিছু প্রপার্টিকে, কিছু অ্যাট্রিবিউট বা কিছু মেথড এইগুলোকে আমরা চাইল্ড ক্লাসে অ্যাক্সেস নিতে দিব না। এর জন্য কি করা যায়? স্যার প্রাইভেট ইউজ করতে হবে স্যার। প্রাইভেট প্রাইভেট হ্যাঁ, প্রাইভেট একটা হতে পারে, কিন্তু প্রাইভেট জিনিসটা হলে আমরা আবার অন্য ক্লাস মানে অন্য মেথড মানে যেটা বলে গেটার সেটার এক টাইপের মেথড আছে, সেটা আমরা পরে দেখবো। ওই মেথডের মাধ্যমে অ্যাক্সেস নেওয়া যায়। আমরা যে যে অ্যাট্রিবিউট বা মেথড গুলোকে চাইল্ড ক্লাসে অ্যাক্সেস দিব না সেইগুলোর আগে ফাইনাল ইউজ করলেই হবে। প্যারেন্ট ক্লাসের যে ইয়াগুলো আছে অ্যাট্রিবিউট বা মেথড, এগুলো আমরা ফাইনাল দিয়ে দিব। ফাইনাল দিলে ওইগুলো আমার কোনোভাবেই এখানে ইনহেরিট হবে না, ওইগুলো বাদে যেগুলো আছে ওইগুলো ইনহেরিট হবে। এবং এই সিস্টেমটাকেই যে লিমিট করে দিচ্ছি আমরা, ইনহেরিটেন্সটা ফুল হচ্ছে না, এটাকে বলে রেস্ট্রিক্টিং ইনহেরিটেন্স। আচ্ছা, all members and variables can be overridden by default in subclasses. নরমালি যে ভেরিয়েবল এবং মেথড আছে সবগুলোকেই আমরা সাব ক্লাস বা চাইল্ড ক্লাসের ভিতরে যে ওভাররাইড করা যায়, কিন্তু এটাকে আমাদের প্রিভেন্ট করতে গেলে একটা মডিফায়ার ইউজ করতে হয়, ফাইনাল। ফাইনাল ইন্ট মার্কস একটা অ্যাট্রিবিউটের আগে ফাইনাল দিলাম বা একটা মেথডের আগে যদি আমরা ফাইনাল কথাটা দিই, তাহলে এগুলো আমরা আর প্যারেন্ট ক্লাসের ভিতরে এসে কিছু করতে পারবো না। Similarly, the value of a final variable cannot be altered. এমনকি এই ভ্যালুটাকে আমরা পরবর্তীতে চেঞ্জও করতে পারবো না।
আচ্ছা, এটা তো আমরা একটু আগেই দেখলাম যে যদি কোনো ক্লাসকে আমরা ইনহেরিট করাতে না চাই তাহলে আমাদের তার আগে অবশ্যই ফাইনালটা দিয়ে দিতে হবে। আচ্ছা, আপনাদের একটু এখানে একটু মনে হচ্ছে ভুল বলা হয়ে গিয়েছে। আচ্ছা, আপনাদের বিষয়টা একটু ভুল বলা হয়েছে যে আমরা যদি কোনো অ্যাট্রিবিউটের আগে সাপোজ এই যে অ্যাট্রিবিউট বা মেথডের আগে ফাইনাল দিয়ে দিই তাহলে এগুলো আমরা চাইল্ড ক্লাসে ইউজ করতে পারবো বাট ওভাররাইড করা যাবে না। এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমরা ইনহেরিটেন্সটাকে লিমিটেড বা রেস্ট্রিক্টেড করতেছি যে অবশ্যই ইউজ করা যাবে কিন্তু নরমাল ইনহেরিটেন্সে যেমন আমরা যে কোনো মেথডকে ওভাররাইড করার সুযোগ ছিল কিন্তু ফাইনাল দিয়ে দিলে মেথড বা ভেরিয়েবলের আগে এটাকে আর ওভাররাইড করা যাবে না। মানে চাইল্ড ক্লাসে এসে আমরা এই মার্কসটার ভ্যালু 100 যায় 50 বসাতে পারবো না, আমরা শুধুমাত্র 100ই দেখতে পারবো, 100কে প্রিন্ট দিতে পারবো কিন্তু 100 মানটা চেঞ্জ করা যাবে না। সেম ভাবে যে ডিসপ্লে মেথড আছে ওইটাকে আমরা ইউজ করতে পারবো কিন্তু কোনো ধরনের ওভাররাইড করা যাবে না। আর যদি ক্লাসকেই আমরা ইনহেরিট করা অফ করতে চাই সেক্ষেত্রে আমাদের ক্লাসের আগে ফাইনাল কথাটা দিয়ে দিতে হবে। সাপোজ এরকম যদি আমরা যদি একটা ফাইনাল ক্লাসকে ইনহেরিট করতে চাই সেক্ষেত্রে একটা এরর শো করবে আমাদের। আচ্ছা, তাহলে আমরা একটু বলি তো যে আচ্ছা আমরা তো আগেই জানছি এটা কনস্ট্রাক্টর একটা মেথডের ভিতরে কোন ধরনের পার্থক্য আছে, ডিফারেন্সটা কি কনস্ট্রাক্টর মেথডের ভিতরে কেউ একটু বলেন কনস্ট্রাক্টর মেথডের ভিতরে ডিফারেন্সটা কি আছে? স্যার কনস্ট্রাক্টরের কোনো রিটার্ন টাইপ থাকে না স্যার। আর কনস্ট্রাক্টর নামটা কি হয়? স্যার ওই ক্লাসের নামের সাথে। আচ্ছা, কনস্ট্রাক্টর কি ওভারলোডিং করা যায়? ওভারলোডিং হ্যাঁ, নাম কনস্ট্রাক্টর ওভারলোডিং করা যায়। তো আমরাই তো আপনাদের আগের right. ক্লাসে অনেক টাইপের কনস্ট্রাক্টর তৈরি করে দেখিয়েছিলাম, 2টা ভেরিয়েবল দিয়ে, 3টা ভেরিয়েবল দিয়ে। ওকে মুজাহিদুল ইসলাম, আপনি যাই বলছেন আপনি ঠিক আছেন। তো ইন্টারফেস টপিকসে আমরা আজকে যাব না। আচ্ছা, তাহলে আপনারা তো এখন এই ডিফারেন্স যেটা এইটাকেও আপনারা বলতে পারবেন আশা করি যে ওভারলোডিং আর ওভাররাইডিং এর ভিতরে ডিফারেন্স কি আছে বা এক্সামে আসলেও আশা করি অ্যান্সার দিতে পারবেন। বুঝতে পারছেন? এই জিনিসটা আপনাদের পড়ানো হয় নাই, এটা আপনাদের একটু হোম টাস্কের মতো থাকবে, আপনারা নিজেরা একটু বাসায় এটা দেখবেন যে ফায়ার এন্ড হাউ ক্যান উই ইউজ এ প্রাইভেট কনস্ট্রাক্টর বা প্রাইভেট কনস্ট্রাক্টরটা আসলে কি জিনিস এটা হচ্ছে আপনাদের নেক্সট ক্লাসে আমি জিজ্ঞাসা করব যে প্রাইভেট কনস্ট্রাক্টর আসলে কি জিনিস, এটা আপনাদের পড়ানো হয় নাই। তাহলে এই কনস্ট্রাক্টর মেথডের পার্থক্য জানেন, ওভারলোডিং ওভাররাইডিং এর পার্থক্য জানেন, আর এটা কি হোয়াট রেস্ট্রিকশনস আর প্লেসড অন মেথড ওভারলোডিং। মেথড ওভারলোডিং এর জন্য কিছু রুলস আছে, এই রুলস গুলো তো আপনারা জানেন যে আমাদের অনলি প্যারামিটার টাইপটা two methods may not have the same name and argument list but different return type। এইটা হলে কি এইটা হলে মেথড ওভারলোডিং হবে যে দুইটা মেথডের নামও সেম নাই আর্গুমেন্টও সেম নাই, শুধুমাত্র রিটার্ন টাইপ আলাদা, তাহলে এটা কিন্তু আমরা ওভারলোডিং এর ভিতরে নিতে পারবো না। ওভারলোডিং এর জন্য সেম সিগনেচার থাকা লাগে, নেম এবং প্যারামিটার, নেম সেম থাকবে আর প্যারামিটারে যে ডিফারেন্ট হবে তাহলে ওভারলোডিং করানো যায়, রিটার্ন টাইপটা ম্যাটার করে না। ওকে, তাহলে আপনাদের নেক্সট ক্লাসের কাজ দেওয়া থাকলো প্রাইভেট কনস্ট্রাক্টর সম্পর্কে একটু খোঁজ খবর নিয়ে রাখবেন, জিনিসটা আসলে কি, কোথায় ইউজ হয়, কিভাবে ইউজ হয়। তাহলে আজকে আমরা কি কি পড়লাম এগুলো একটু সারমর্ম দেখি আপনাদের। তাহলে নেক্সট ক্লাসে হচ্ছে ইনার ক্লাস। আচ্ছা, আমি আমাদের প্রথমে চলে যাই, যেগুলো আপনাদের আজকে পড়ানো হয়েছে পলিমরফিজম পড়ানো হয়েছে সব, ভিজিবিলিটি মডিফায়ার জানা আছে, বেশি পড়ানো হয় না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা পড়ানো হয়েছে, আর ওদিকে ইনহেরিটেন্স কত ধরনের সেই বিষয়টা পড়ানো হয়েছে, ফাইনালের কিছু ফাইনাল দিয়ে কিভাবে ইনহেরিটেন্সটাকে কন্ট্রোল করা যায় সেটা পড়ানো হয়েছে। আমার নেক্সট ক্লাসে
ইনার ক্লাস আর ইন্টারফেস এই দুটো বিষয়ে পড়বো। তাহলে আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো চেঞ্জ থাকলে বলেন। আপনারা তো ফুরাইতে প্রায় ফুরাই যাওয়ার মতো হয়ে গেছেন। 30 জন ছিলেন, এখন আছেন 11 জন। ওকে, সমস্যা নাই। তো আজকের ক্লাস সম্পর্কে কারো কোনো চেঞ্জ থাকলে বলেন। সমস্যা না থাকলে তো ভালো, যেহেতু আপনারা আগে একটা ওপি কোর্স করছেন, তো আপনাদের নেক্সট ক্লাসের একটা কাজ দেওয়া আছে। আমি কিন্তু পরের দিন এসে জিজ্ঞাসা করবো যে প্রাইভেট কনস্ট্রাক্টর সম্পর্কে যে কাউকে আমি ধরতে পারি, তো এটা সম্পর্কে আপনারা জেনে আসবেন। এমন হতে পারে এটার উপরে আমি দেখা গেল আপনাদের স্পট মার্কিং করলাম, তো না পারলে কিন্তু আমার মার্ক পাবেন না। যে এমন হতে পারে যে অ্যান্সার দিতে পারবে তার জন্য একটা এক্সট্রা মার্ক, যা পাবেন ওর সঙ্গে ওই মার্কটা যোগ হয়ে যাবে। তো যদি আপনাদের কোনো সমস্যা না থাকে তাহলে সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে। আর আপনাদের এই উইকের ভিতরে আমি একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, ক্লাসে অ্যাসাইনমেন্ট দিয়ে দিব, এবং অ্যাসাইনমেন্টটা অবশ্যই পিডিএফ ফরম্যাটে আমি সেখানে ইনস্ট্রাকশন দিয়ে দিব অ্যাসাইনমেন্টের ভিতরেই। অ্যাসাইনমেন্টের ওখানে আমি লিখে দিব যে কিভাবে কি সাবমিট করা লাগবে, টাইম কত। আশা করি এই উইকের ভিতরে দিয়ে দিব। আপনাদের 1 সপ্তাহ বা 10 দিন সময় দেওয়া থাকবে, তার ভিতরে সবাই সাবমিট করবেন। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, নেক্সট ক্লাসে দেখা হবে।